কিন্তু বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের বিরাট অভিযোগ কি, উনি প্রায় কেস করে ওই শিক্ষক নিয়োগ ইত্যাদি নানান ব্যাপারে আটকে থাকে। না না না, যে কোনো মানুষ, সাধারণ মানুষ এবার বুকে হাত দিয়ে বলুক তো, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই শিক্ষক নিয়োগের ব্যাপারে যেটা করেছে সেটা অন্যায় করেছে। আপনারা তাদের পাশে থাকার জন্য, তাদের কাজ করার জন্য পৌঁছে যাচ্ছেন বলছেন। পৌঁছে যাচ্ছি বলেই আমি খালি একটা কথা বলি। এই সময়ে গত নভেম্বরের মানে আমরা দুদিনের একটা জেলা সম্মেলন আমরা করলাম, সারা ভারত কৃষক সভার জেলা সম্মেলন। প্রায় ৩ লক্ষ টাকা খরচ। সেই মানুষরাই দিয়েছেন ১০ টাকা ২০ টাকা দিয়ে, বাড়ি বাড়ি গেছে। ভোটের সময় তো দেখা যায় সিপিএম এর বিরাট বড় মিছিল হয়, কিন্তু সেটা হয় না কেন, ভোটের রেজাল্টে আসে না। ভোটের রেজাল্ট আসে না, তার অনেকগুলো কারণ হচ্ছে নির্বাচন ক্ষেত্রে সঠিক নির্বাচন, অর্থাৎ ভোটাররা প্রকৃত ভোট দিতে পারছে কিনা। তো ঘটনা হচ্ছে কি, যে মানুষ কি তাহলে শুধুমাত্র এই উপঢৌকন পেলেই ভোট দেবে? এইটাই কি মানুষের মনে, এই মুহূর্তে মানুষের মনে ওই রকম একটা জায়গা বাসা করে নিয়েছে মানুষ এখন। এই জায়গায় যে সব পেয়েছি আসরে, সবটা যেন পেয়ে গেছি হাতের পাঁচ, মানে সবটাই পেয়েছি এখানে, কাছে হাসপাতাল, কাছে গাড়ি রাস্তা সব পেয়েছি। আরো হলে ভালো হতো। আর ব্যক্তিগত অনুদান যতটা আসে ভালো। আজকে এনারা বলছেন, তৃণমূলের দল বলছেন যে বিজেপিতে যিনি গেছেন বিরোধী দলনেতা, তিনি নাকি কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন। কার থেকে নিয়ে গেছে, কারা দিয়েছেন, মাধ্যমটা আপনি, মানে আমি 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 যে তৃণমূল করি আমি নিয়ে গেছি। অন্তত সেই ক্ষেত্রে যে দুর্নীতির বিষয়। আর এবারে পঞ্চায়েতের কাজের ব্যাপারে সেটা একদম এইভাবে তো লেখা আছে যে এত টাকা দিলে কাজ হবে। রামনগর বিধানসভার ভোট করে এলাকা গিয়ে প্রশ্নে আসি। কথা হচ্ছে কি, যে এইবারের ভোটে বামফ্রন্টের সেই তৃতীয় স্থান নাকি, কেন ভালো কিছু না আমরা একটা কথা, এটাই মানে বিষয়টা হচ্ছে, কথা বলি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতি মুহূর্তে সময় পাল্টাচ্ছে। মানুষ, আমরা কি করছি এখন, আমরা যেটা করেছি গত রাজ্য সম্মেলন থেকেই আমাদের একটা সিদ্ধান্ত, আমরা বলি যে রামনগর বিধানসভার ১৭টা অঞ্চল আমাদের, মানে একদম পুরো উড়িষ্যা বরাবর বাধিয়া থেকে আমাদের ওপাশে পিছাবনি, পুলের এপাশে, এই ১৭টা অঞ্চলের আমাদের পুরনো বুথ হচ্ছে ২৮৩। আবার কিছু বুথ বেড়েছে, যদিও এটা ফাইনালি হয়নি, বা এসআইআরও সেই বুথ নিয়ে হচ্ছে না। তবে ব্লকের সঙ্গে কথা বলে যা দেখেছি, সেটা সম্ভাব্য ৩৩৯টা বুথ হয়ে যাবে, মানে যেখানে ১২০০ ভোটারের বেশি। তো আমরা আমাদের পার্টিগতভাবে যেটা করতে পেরেছি, এই ২৮৩টা বুথে আমাদের বুথ সংগঠন গড়ে তোলার কথা বলা হয়েছে। মানুষ কমে গেছে। আমরা সেই ২৮৩টা বুথের মধ্যে ২০০টা প্রায় বুথ গঠন করেছি, ৮৩টা পারিনি, আস্তে আস্তে করছি। আমাদের ১৭টা অঞ্চলের কমিটি হয়েছে, আমাদের বিধানসভা নির্বাচনী কমিটি হয়েছে, এবং আমাদের এই রামনগর বিধানসভা এলাকায় বিগত ২০২৩-এর যে নির্বাচন, নির্বাচন, সেই নির্বাচনে আমরা বেশ কয়েকটা অঞ্চলে ভালো সাফল্য পেয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের রামনগর একের এই যে তালগাছাড়ি ২, যেটা বধুরা অঞ্চল, তারপরে সেখানে হলদিয়া ২, আমাদের সেখানে বালিশাই, বাদলপুর, কালিন্দী, সোল্লাপুর, মানে কিছুটা বেড়েছি, অর্থাৎ ৩-এ ছিলাম না, ৯, ১০, ১১, ৮ এভাবেই। তো তারপরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে পিছিয়ে গেছি। কিন্তু আমরা মানুষকে বলতে চাইছি একটাই কথা, যে আজকে ১০০ দিনের কাজ এতদিন বন্ধ ছিল, হাজার হাজার কোটি টাকার কাজ বন্ধ ছিল, সেটা বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি, আর বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি, সেটা চুপ নীতি, যা হচ্ছে হোক, আমার টাকা থাক। আমরাই বামপন্থী, আমাদের যারা উকিল, যারা আইনজীবী, তারাই কেস করেছিলেন, এবং জানো ভাই, সিদ্ধান্ত হয়েছে যে না, ১০০ দিনের কাজ, রেগার কাজ করতে হবে। তাহলে বামপন্থীরাই একমাত্র আন্দোলন করে এই কাজটা করতে পেরেছে।
এই সরকারও চায়নি, কেন্দ্রের সরকারও চায়নি। এইটার সাফল্য এই প্রসঙ্গে একটা কথা জানতে চাই, এই বিকাশ ভট্টাচার্য কি এই 100 দিনের কাজের ব্যাপারে যে কেসটা হয়েছিল তাতে উনি লড়েছিলেন? হ্যাঁ, আমাদের সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন একটা সিপিএম এর গণসংগঠন, তারাই লড়াইটা করেছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে আরো কিছু জুনিয়র উকিল ছিলেন, ফিরদৌস শামীম থেকে শুরু করে সকলে, সব্যসাচী চ্যাটার্জি, এই কেসটা লড়াই করে জিতেছি আমরা। কিন্তু বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের বিরাট অভিযোগ কি উনি প্রায় কেস করে ওই শিক্ষক নিয়োগ ইত্যাদি নানান ব্যাপারে আটকে দেন। না না না, যে কোনো মানুষ, সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুক তো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই শিক্ষক নিয়োগের ব্যাপারে যেটা করেছে সেটা অন্যায় করেছে, কেউ বলতে পারবে না। চোখে জল কাদের? না যারা চাকরিটা করছিল, চাকরিটা চলে গেছে, আমরা তার প্রতি সমব্যথী। কিন্তু পদ্ধতিটা তো ভুল ছিল, পদ্ধতি ভুল ছিল। ইন্টারভিউ না দিয়ে চাকরি পাওয়া, গ্রেডে না এসে চাকরি পাওয়া, আর সেটাই ধরিয়ে দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং এখন যেটা হচ্ছে 10 মার্ক যেটা নতুন করেছে, এই 10 মার্ক যেটা নতুন করেছে, যারা সাধারণে যারা বর্তমান সময় পরীক্ষা দিল, যারা আজকে 10 বছর আগে পরীক্ষা দিয়েছে, সবাই 60 মার্ক পাচ্ছে। কিন্তু এ তো 10 মার্ক পাবে না, যারা নতুন পরীক্ষা দিল পাস করেছে, তারা আবার ধর্ণা দিচ্ছে। সেখানে কেস হয়েছে যে আগের যে মানে এসএসসি সিস্টেম ছিল, এখন এসএসসি সিস্টেম পাল্টানো হলো কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দোষ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বাভাবিকভাবে যাতে নিয়োগ হয়, এসএসসি চালু করেছিল বামফ্রন্ট, পিএসসি চালু করেছিল বামফ্রন্ট, সে বক্তৃতায় বলি, আমি এক নিঃশ্বাসে বলতে চাইছি না, সবটাই তো বামফ্রন্ট চালু করছিল। কিন্তু এইগুলোকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে বর্তমান 14 বছরে থাকা বর্তমান সরকার। এবং তারাই বলছে, তারই এমএলএ হুমায়ুন কবির বলছে, আজকে কি বলছে, তাদেরই নেতৃত্বরা কি বলছে, তারাই তো বলে যাচ্ছে সব কথা। এবং সবচেয়ে বড় কথা, আমি মানে কোনো ব্যক্তিগত কোনো যদি সংঘাতে না বলছি, আজকে কাঁথি মহকুমায় এবং রামনগর থানায় বিভিন্ন অনুষ্ঠান হয়, পূজা থেকে শুরু করে সব, একদম নামের তালিকা ভর্তি। এই দিন বিজেপি আসবে, সেই দিন তৃণমূল আসবে। এটা 5 বছর ধরে দেখছিলাম। আবার এই 2 বছর ধরে দেখছি, এই দিন বিজেপি আসবে, সেদিন উত্তম বারিকের বাবুর গ্রুপ আসবে, আর সেদিন অখিল বাবুদের গ্রুপ আসবে। তাহলে এই তো চলছে এখানে। এখন আমরা মনে করি যে মানুষের মন জয় করতে পারবো আন্দোলনের মধ্য দিয়ে। গরিব মানুষের যে আন্দোলন, যে গরিব মানুষটা এখনো আবাসনের তালিকায় থাকা সত্ত্বেও কেন আবাসন পায়নি, আমরা তাকে ব্লকে নিয়ে যাচ্ছি। আমরা 4-এর ক ফর্ম ফিল আপ করে জব কার্ড করে 100 দিনের কাজ পেতে চাই, আমরা ফর্ম ফিল আপ করেছি 2টো ব্লকে, আমরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই আন্দোলনের প্রশ্নে মানুষকে আমরা বলছি, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষের দরজায় দরজায় আপনারা তাদের পাশে থাকার জন্য, তাদের কাজ করার জন্য পৌঁছে যাচ্ছেন বলছেন। পৌঁছে যাচ্ছি বলেই আমি খালি একটা কথা বলি, এই সময়ে গত নভেম্বরের মানে আমরা 2 দিনের একটা জেলা সম্মেলন আমরা করলাম, সারা ভারত কৃষক সভার জেলা সম্মেলন, প্রায় 3 লক্ষ টাকা খরচ। সেই মানুষরাই দিয়েছেন 10 টাকা 20 টাকা দিয়ে, বাড়ি বাড়ি গেছে। স্যার, ভোটের সময় তো দেখা যায় সিপিএম এর বিরাট বড় মিছিল হয়, কিন্তু সেটা হয় না কেন, ভোটের রেজাল্টে আসে না? ভোটের রেজাল্ট আসে না, তার অনেকগুলো কারণ। তার অনেকগুলো কারণ হচ্ছে নির্বাচন ক্ষেত্রে সঠিক নির্বাচন, অর্থাৎ ভোটাররা প্রকৃত ভোট দিতে পারছে কিনা। রামনগরের ক্ষেত্রে হয়তো সেই জায়গায় কয়েকটা বুথ ছাড়া এটা হয় না, স্বাভাবিক ভোট হয় না, এটা অনস্বীকার্য, এটা আমি বলতে পারি না। আমাদের এলাকায় রিগিং বা ঐক্যে হয় না, কিছু বলা যায় না, না খালি বললে হবে না। সেখানে কিন্তু কয়েকটা নির্দিষ্ট বুথে হয়, এবং কিছু মানুষকে তাকিয়ে থেকে মানুষ ভোটের ক্ষেত্রে যে প্রয়োগটা করে, সেই প্রয়োগটা বাম থেকে দূরে চলে যায়। এটা আমার এই দীর্ঘদিনের ভোটের অভিজ্ঞতা থেকে। মানে আগের দিন রাত পর্যন্ত ঠিক আছে, তারপরেই যেন ভোটের রাতের আগের দিন মধ্যে বাড়িতে মাংস পৌঁছে দিয়ে গেল, খেয়ে নিয়ে ভোট দিয়ে এলো। এটা বলতে পারি না এগুলো। ঘটনা হচ্ছে কি যে মানুষ কি তাহলে শুধুমাত্র এই উপঢৌকন পেলেই ভোট দেবে? এইটাই কি মানুষের মনে, এই মুহূর্তে মানুষের মনে ওই রকম একটা জায়গা বাসা করে নিয়েছে মানুষ এখন এই জায়গায়, যে সব পেয়েছি আসরে,
সবটা যেন পেয়ে গেছি হাতের পাঁচ, মানে সবটাই পেয়েছি এখানে, কাছে হাসপাতাল, কাছে গাড়ি রাস্তা সব পেয়েছি। আরো হলে ভালো হতো। আর ব্যক্তিগত অনুদান যতটা আসে ভালো, যতটা আসে ভালো। প্রচার হচ্ছে না আপনাদের রেড আর্মির কথা আমি শুনেছি। হ্যাঁ। রেড আর্মি সেই সময় খুব ভালো কাজ করেছিল হুম। করোনার সময়। কি কি ধরনের কাজ ছিল? আমরা যেহেতু রামনগরে অতটা ডিটেলস জানি না, প্রচারের ওই যে বললাম প্রচারের অভাব হ্যাঁ, এখান থেকে একটা ভূমিকা আছে। আচ্ছা, রেড আর্মিটা তৈরি হয়েছে ভাই, প্রথমে একটু বলি। রেড আর্মিটা প্রথমে 1918 সালে রাশিয়ায় তৈরি হয়েছিল, রেড আর্মি এই নামে। সেটা কিন্তু ছিল এই রুশ যুদ্ধর সহযোগী হওয়া রেড আর্মি। আবার আমাদের চীনেও তাই রেড আর্মি তৈরি হয়েছিল। সেটা সম্ভবত 1928 সালে মাও সেতুং এর নেতৃত্বে, সেটাও মানে ওই কমিউনিস্ট সরকার গঠন করার ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষেও সর্দার বল্লভভাই প্যাটেল এই লাল বাহিনী নামে একটা করেছিলেন। কিন্তু আমাদের যেটা হয়েছিল করোনার সময়, সেটা এসএফআই ডিএফআই করেছিল সম্ভবত এপ্রিল মাসে। সেটা হচ্ছে রেড ভলেন্টিয়ার্স। সেটা হচ্ছে একটা অরাজনৈতিক দল এবং অলাভজনক একটা সংস্থা। একটা মানে ভলেন্টারি, মানে অর্থাৎ কারোর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, বাজার হাট করতে পারছে না তার বাড়িতে বাজার হাট পৌঁছে দেওয়া, টোটাল গ্রামটাকে স্যানিটাইজেশন করে দেওয়া, যে অসুস্থ হয়ে যাচ্ছে রোগী তাকে হসপিটালে বা নির্দিষ্ট জায়গায়, তখন চণ্ডীপুর ছিল আর ইয়েতে ছিল, সেখানে পৌঁছে দেওয়া। এই জন্য তখন আমার কমিউনিস্ট পার্টির আন্ডারেই ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল, যারা করোনায় কাজ করেছিল। ওইভাবে প্রচার পেল না কেন? ওই জিনিসটা অতটা হাইলাইট হলো না কেন? এত ভালো কাজ যারা করলো সেটা হাইলাইট হলো না। মানে হাইলাইট হলো না বলতে, মানে যতদিন করোনা ছিল ততদিন তার কাজ করেছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্প, অন্য কোনো পরবর্তী অন্য কোনো প্রকল্পের ক্ষেত্রে, মানে আমাদের পার্টির তো একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি, রেড ভলেন্টিয়ার্স এর যে মানে বিগত সময়ের যে কাজ, পরবর্তী সময়ে সেই কোনো কাজ নেই। মানে সেটা আবার সে ডিআইপি তে মিশে গেল, যুব সংগঠনের কাজ হয়, এসএফআই এর কাজ হয়, কিন্তু আলাদাভাবে রেড ভলেন্টিয়ার্স এর কোনো অস্তিত্ব আর নেই। আবার যখন এই ধরনের আবার একটা ঝড় কি একটা ইয়ে হলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, রেড ভলেন্টিয়ার্স নামে তারা আবার কাজটা শুরু। শাসক দলের উন্নয়নমূলক কাজ আমাদের রামনগর এলাকায় আপনারা তো না বলছেন কোনো কিছু হয়নি। আহ সমুদ্র তীরবর্তী লাগোয়া যে রাস্তাটা হয়েছে, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি টুরিস্ট স্পট যেগুলো, এগুলো আগের থেকে অনেক বেশি মানুষ পৌঁছে যেতে পারছে রাস্তা ইত্যাদির কারণে। এগুলো কি করে আপনারা অস্বীকার করবেন যে না এগুলো হয়নি? না, এই অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই। আমি বলি যে এই পরিকল্পনা বামফ্রন্ট সরকারের সময় ছিল। এই পরিকল্পনা ছিল যখন আমাদের মানে ওই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ছিল। সেই পর্ষদের চেয়ারম্যান ছিলেন আমাদের একজন বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী। আহ, তিনি তখন এই প্রকল্পটা নিয়েছিলেন, এবং সবচেয়ে বড় যেটা নিয়েছিলেন যে যাতে মানে সমুদ্র যাতে ভেঙে না যায়, এই যে রাস্তাঘাটগুলো, তার একটা পরিকল্পনা করেছিলেন যে একটা 100 থেকে 200 মিটার দূরে একটা টিউব থাকবে, সেই টিউবগুলা যাতে এই ঢেউটাকে করতে পারে। ভাবনা করেছিলাম, কিছুটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে হতে পারেনি। এবং সেটা অবৈজ্ঞানিক প্রসেসে সেইগুলো হয়েছে, যার ফলে ঝড়ের ফলে সেই মানে এখন ভেঙে যায়, হ্যাঁ, প্রায় ভেঙে যায়, আবার নতুন করে মেরামত করতে হয়। একদম হয়নি উন্নয়ন এটা বলা যাবে না। আমরা বলছি যে প্রসেসটা একটু আরো উন্নত ভাবনার প্রসেসটা করতে হতো, কারণ দিলে একদম দীঘা থেকে টুয়ার্স জুনপুট রাস্তা হয়েছে তো। আমাদের ওখানে যে তাজপুর, তাজপুরের সঙ্গে যে মন্দারমণির সংযোগ, সেখানে বিরাটপুর হয়েছে, তো অনেক আগে পরিকল্পনা ছিল, এগুলো হয়েছে। উন্নয়ন হয়নি কোনো, আমরা বলছি না, উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলোতে বামফ্রন্ট সরকারের সময় 100% যে কাজ, সেই 100%-এর কাছে কন্ট্রাক্টরের মধ্যে ভূমিকা সবাই যে একদম ইয়ে ছিল তা না, কিছু 19-20 ছিল। কিন্তু এখন হচ্ছে 75-25, মানে 25-75। আপনারা মোরাম রাস্তা করেছিলেন, ওরা কিন্তু ঢালাই রাস্তা করেছিল। গ্রামের মধ্যে যান, সব ঢালাই রাস্তা। হ্যাঁ, না, তো সেইভাবেই তো তার ইয়ে। কারণ আগে যখন বাইদি ভাই একটু বলি, আমার বাবা যেহেতু প্রধান ছিলেন, তখন বছরে একটা পঞ্চায়েতে 10 লক্ষ টাকা আসা মানে বিশাল ব্যাপার।
যদি একটা বছরে 10 লক্ষ টাকাও বিশাল ব্যাপার, 5 লক্ষ টাকা আসবে, তার মধ্যে দাঁড়িয়ে এই রাস্তাঘাট করা, বৃষ্টির সময় এই নালা তৈরি করা, জল নিকাশি। কিন্তু এখন এনআরইজিএস মানে এই প্রকল্প হওয়ার পরে এখন এক একটা পঞ্চায়েতে, এক একটা গ্রাম সভায় বছরে মানে 50 লক্ষ, 1 কোটি করে টাকা আসছে। এই আমার পাড়া আমার সমাধানে নাকি আমার পরে আমার সমাধানে সেই কাজগুলো হচ্ছে। অতএব সেইটা এটা আশাটাও ঠিক আছে, আমরা তো তাই চাইছিলাম, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। পিছিয়ে পড়া মানুষ, আজকে মেয়েরা যে আজকে প্রধান হয়েছেন, মায়েরা, হ্যাঁ, তো সেটা তো আমরাই চেয়েছিলাম। যার ফলে উন্নয়ন হয়নি এটা বলবো না, কিন্তু পরিকল্পনাহীন উন্নয়ন, এবং পরিকল্পনাহীন উন্নয়নের জন্য এটা দীর্ঘদিন এগিয়ে থাকছে না। অনেক জিনিস হয়ে আছে কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। আইলাঘর কেন্দ্রীয় সরকারের কাজ, কিন্তু এরা করেছেন। একটু চলুন তো, একটু ঘুরুন আইলাঘর, কিছু কিছু আইলাঘর মানে একদম মানে কি বলবো, যে নেশাখোর লোকেদের বাসস্থান, সেখানে কোনো ইয়ে নেই। আবার কোথাও কোথাও তারা সাজিয়ে গুছিয়ে করছে। অর্থাৎ পরিকল্পনাহীন ভাবে কাজ করার ক্ষেত্রে উন্নয়নটা ধসে যাচ্ছে। এলাকার দুর্নীতি, আমাদের রামনগর এলাকার যে নেতৃত্ব নেতারা আছেন তাদের দুর্নীতি, তারা দুর্নীতিগ্রস্ত বলে বলবে? তাদের মানে এলাকার যে নেতৃত্ব, তাদের দুর্নীতিগ্রস্ত ভাবে বলবো, এ কথা বলার ক্ষেত্রে আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে কারোর সম্পর্কে আমি বলছিও না, মানে, কিন্তু এটা তো বলবো যে আজকে যে দাগি বলা হচ্ছে শিক্ষক, অর্থাৎ যারা টাকা দিয়ে ঢুকেছে, আমাদের এখানে তো অনেকেই আছে, সেটা কোনো একজনের মাধ্যমে তো গেছে। আজকে এনারা বলছেন, তৃণমূলের দল বলছেন যে বিজেপিতে যিনি গেছেন বিরোধী দলনেতা, তিনি নাকি কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন। কার থেকে নিয়ে গেছে, কারা দিয়েছেন, মাধ্যমটা আপনি, মানে আমি যে তৃণমূল করি আমি নিয়ে গেছি। অন্তত সেই ক্ষেত্রে যে দুর্নীতির বিষয়। আর এবারে পঞ্চায়েতের কাজের ব্যাপারে সেটা একদম এইভাবে তো লেখা আছে যে এত টাকা দিলে কাজ হবে। আমি তো একটা কথা বললাম যে সাবমার্শালে 1,15,000, 20,000, 1.5 লক্ষ খরচা, বাকি 1.5 লক্ষ টাকা কোথায় যাচ্ছে? আবাসন দুর্নীতি কত পাচ্ছিল, লোক মুখ ফুটে বলে না। আমাকে কি বলবেন যে সব্যসাচী বাবু এ আমার টাকা নিয়ে নিয়েছে, বলবে না। তাই আমিও কাউকে নাম ধরে বলতে পারছি না। কারোকে নাম ধরে সরাসরি আপনার পক্ষে বলা সম্ভব না, তো কিন্তু হচ্ছে। অদৃশ্য হাত হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে, ভালোভাবেই হচ্ছে। এটা নিয়ে তো কোনো প্রশ্নই হচ্ছে। প্রধান প্রতিপক্ষ এবারের ভোটে কারা, বিজেপি নাকি তৃণমূল? প্রধান প্রতিপক্ষ বলতে 2023 সালে কয়েকটা গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতেছে, কয়েকটা পঞ্চায়েত সমিতির আসনও বিজেপি পেয়েছে, আমাদের রামনগরের কথাই বলছি। কিন্তু পরিচালনা করার ক্ষেত্রে আমার রামনগর 2 ব্লকের দুটি অঞ্চল পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দুর্বল, এবং তাদের মধ্যেই এমন হচ্ছে ওদের কিছু অংশ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, চলে গেছে নির্বাচনের পরে, এবং দেখা গেছে তৃণমূলের নেতৃত্ব তাদের সঙ্গে সলা পরামর্শ করেই যেন পঞ্চায়েত পরিচালনা করা হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে করছি যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি 24-এ যে লোকসভা যে ফল, সেই ফলের জায়গায় থাকতে পারবে না। কেন না, এই যে আগে রাম পরে বাম, সেই মানসিকতার কিছু মানুষ, আমরা মানুষের কাছে গেছি তো, যারা নড়ে গেছে, যারা একটু ধসে গেছে, যারা একটু লাফিয়ে পড়েছে, তাদের কাছে গেছিলাম। তারা বলছে না আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, তারা বলছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই মুহূর্তে রামনগর বিধানসভা কেন্দ্রে খুব একটা সুবিধে বিজেপি আসবে না, টিএমসি প্রতিপক্ষ থাকবে। তরুণ প্রজন্মের মধ্যে বাম রাজনীতিকে আবার নতুন করে জাগিয়ে তোলার পেছনে কি ভূমিকা আপনাদের আছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা এই বিষয়ে চিন্তা ভাবনা কি? ভাই একটাই কথা বলি, গোড়াতে যেটা বলছিলাম যে 34 বছরে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার ক্ষেত্রে একটা কথা আমি বলেছিলাম, আমি বলছি, আমাদের কর্মী নেতৃত্বের কিছু ত্রুটিপূর্ণ দায়িত্ব
ঘাটতি থাকার কারণে এইটা ঘটেছে। মানুষের মধ্যে একটা তৈরি হয়েছিল, সে একই লোক ছাড়া কি আর দেখতে পাবো না? একই মুখ, একই মুখ। আমি আর কারো নাম করছি না। পরবর্তী সময়ে আমাদের যারা নেতৃত্ব, তো মানে পূর্বতনও সেভাবে ছিলেন নেতৃত্ব, আমাদের সূর্য মিশ্র, আমাদের তারা কিন্তু একটা জায়গায় থাকলেন। পলিট ব্যুরোর নেতৃত্ব, তিনি একবার তো সূর্য মিশ্র বললেন, আমার বয়স হয়েছে, আমি করে থাকতে পারবো না। একদম নির্দিষ্ট করলেন, না আমাকে সরে আসতে হবে। রাজ্য সম্পাদক, সরে আসতে হবে। একদম মেরুদণ্ড সোজা করে পার্টির ভাবনাকে একদম গুরুত্ব দিলেন। বর্তমান রাজ্য সম্পাদক, তাদের ভাবনাগুলো এত একটা জায়গায় গেছে যে যার কারণে এটা সকলে স্বীকার করছে। সারা পশ্চিমবাংলায় মানে আমাদের যে আছে, সৃজন থেকে, মীনাক্ষী থেকে, প্রতিকুর রহমান থেকে শুরু করে সায়ন ব্যানার্জি, সপ্তর্ষি দেব, ঐশী ঘোষ, দীপশিতা ধর, এই মানে মানে এত যে আমাদের ইয়াং ব্রিগেড অন্য কোনো দলে নেই, এবং সেইভাবেই তৈরি করা হচ্ছে। এমনকি আমাদের যে পার্টির সম্মেলনগুলোতে, মানে একদম বলছি, সেখানে বলে দেওয়া হয়েছে এত বছর থেকে এত বছর এরাই থাকবে। এবং আমাদের জেলা কমিটিতে 65 বছর হয়ে যাওয়ার পর সে আর গেলে থাকতে পারবে না। জেলা মানে আমি তো এখন 62, আমি 3 বছর পরে আমি আর গেলে থাকতে পারবো না। এটা আমাদের পার্টি, এই যে শৃঙ্খলাবদ্ধ পার্টিতে প্রথম কথাই বলেছিলেন থাকতে পারবো না। এইভাবে একদম তৈরি হয়েছে। এবং মানে আমাদের এরিয়া কমিটি কি, জোন কমিটি কি, পার্টির জেলা কমিটি বলে দেওয়া হয়েছে যে 30 বছরের মধ্যে অবশ্যই 2 জনকে রাখতে হবে, 2 জন মহিলাকে রাখতে হবে। এ একদম অনিবার্য ভাবে আমাদের পার্টির যে না, গঠন এটা গেল আপনাদের নেতৃত্বে উপর মহলে, হয়েছে। এটা এইবারে নিচুতলায়। গত বিধানসভা নির্বাচনে এই 17 থেকে শুরু করে সবাইকে তো সেই ছবিটা এসেছি, আবারও সেই ছবি আসবে। আমার রামনগর বিধানসভায়, আমি আবার বলছি, রামনগর বিধানসভায় আমরা মানুষের কাছে একটাই কথাই বলবো, যে আমরা আমাদের আগামী দিনে আমাদের যারা মানে জনগণ, পিছিয়ে পড়া মানুষ, মেহনতি মানুষ, তাদের পক্ষে লড়াই করবার জন্য আমরা কাজ করতে চাইছি। আমরা এইভাবে উন্নয়ন করতে চাইছি। তার ব্যক্তিগত যে সমস্যা, তার সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের ক্ষেত্রে হোক, সার্বিক ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। এবং বিশেষ করে রামনগরের এখন যেটা প্রয়োজন, যে রামনগর কলেজ একটা হয়েছে। আমি একটু মাঝখানে ছোট্ট করে বলি, ইতিমধ্যে কি যাওয়া হয়েছে যে আমাদের ইতে আমার মন্দারমণিতে একটা বেসিক কলেজ হয়েছে, বন্ধ হয়ে আছে, চালু হয়নি। এই দাবিটা আমাদের ছিল, সেখানেই হয়েছে। তো আমরা এখানে বেসিক কলেজ, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা বটতলায় আইআইটি কলেজ একটা হয়েছে। তো এই সমস্ত যে মানে অর্থাৎ যারা 12 পাসের পরে মানে শিক্ষান্তে কাজের দাবি, সেসব কাজের জন্য যাতে পলিটেকনিক কলেজ বা এই কলেজ যাতে আমাদের গড়ে ওঠে, আমরা সেই চেষ্টাই করব। এবং সেক্ষেত্রে আগামী দিনে আমরা মানুষের কাছে এই আবেদন করছি যে বামফ্রন্টের শক্তিকে আবার ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষের মধ্যে যে দুর্নীতির যে ছায়া তৈরি হয়েছে, সেটা কাটানো যাবে না। এবং সেটা কাটাতে গেলেই বামফ্রন্টকে আসতে হবে। আর রামনগরের ক্ষেত্রে রামনগরের মানুষ, আমরা যে কথাটা বলি, রামনগরের মানুষ, রামনগর থানার মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে শিক্ষার দিক দিয়ে অনেকটাই। আমাদের ক্রীড়া ক্ষেত্রে আমাদের কালিন্দী অঞ্চল, আমাদের বধুরা অঞ্চল, সাংস্কৃতিক জগৎ, এখানে এই তো আমি যার সামনে কথা বলছি, আমার পঞ্চায়েত সাংস্কৃতিক জগতের একটা অনবদ্য ভূমিকা পালন করে এখানে অনেকে আছেন এখানে। তো আমরা অনেকে গিয়ে আমরা পরিচ্ছন্নভাবেই রাজনীতি করে মানুষের মনে আন্দোলনের প্রশ্নে আন্দোলনটা করবো, এগোতে চাই। এবং 2026 সালে এই যে নতুন ইয়াং ব্রিগেডের কথা বলা হলো, বিগত সময়ে 2021 সালে সিপিআইএম পার্টি আমাকে বলেছিলেন প্রার্থী হতে, আমি হয়েছি। কিন্তু এখন বয়স আমার 61-62 প্লাস। এবারে আমাদের পার্টি একদম, আমরা বলছি যে একটা যুব, যার মধ্যে কাজ করার স্পৃহা থাকবে, কাজ করার মানসিকতা থাকবে, কাজ করতে পারবে নতুন উদ্যমে, সেরকম পার্টি মনে করলে সেইভাবে করবে। সিপিএম পার্টিতে যদি বলা হয় বসো, বসতে হবে, ওঠো, উঠতে হবে। আমরা মানুষের সেই আবেদন করছি। রাজনীতিতে আসার পেছনে ব্যক্তিগত অনুপ্রেরণা কি ছিল? রাজনীতিতে আসার পেছনে রাজনীতিতে আসার পেছনে ব্যক্তিগত প্রেরণা ছিল আমার
ব্যক্তিগত আমার বাবা প্রয়াত হয়েছেন। উনি দীর্ঘদিনের প্রধান বাড়ি সেই অঞ্চলে। উনার সঙ্গে নিষ্ঠার সঙ্গে উনার কাজ দেখে মানে এরপরে কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হই। তখন আমাদের ওখানে রোহিণী দাস মহাপাত্র বাবু ছিলেন, রোহিণী করণ ছিলেন, তাদের সান্নিধ্যেও আসি। তবে বাবার ক্ষেত্রে যেটা দেখেছি আমরা তখনকার দিনে প্রভাতদের ভাগচাষী, মানে পরিবারের ছেলে। বাবা প্রাথমিক শিক্ষক, তখন বেতন কম। বামফ্রন্ট আসার পরে তো বেতন পরিকাঠামো পরে বাড়ে। ৩ ভাই আমরা নুনান্তে পান্তা ফুটায়, মানে তাহলেও নিষ্ঠার সঙ্গে পার্টি করে করা, মানে চাল এলে ভাত হবে, সে চালটা আনার মতো সময় পাননি। মানে এরকম একটা সময় গেছে, কিন্তু পার্টির কাজ করে গেছে, তার থেকে অনুপ্রেরণা পেয়েছি। আর কমিউনিস্ট পার্টি একটা নির্ভেজাল, একটা নির্ভীক, দুর্নীতি থেকে অনেকটা দূরে থেকে পার্টিটা করা যায়, এটা একটা ব্যাপার। এতখানি রাজনীতির সময় কেড়ে নেওয়ার পরেও সময়ের তারপরে কি করে নাটক, যাত্রা এইরকম বিভিন্ন শিল্প মাধ্যমে আপনাকে নিয়মিতভাবে দেখা যায়? কিভাবে সম্ভব? সময় টাইম ম্যানেজমেন্টটা কিভাবে? সেটাও কমিউনিস্ট পার্টি শিখিয়েছে। কমিউনিস্ট পার্টিতে এইটা বারবার করে বলা যে সাংস্কৃতিক যে আমাদের যেমন গণতান্ত্রিক লেখক শিল্পী সমূহ, আমাদের গণনাট্য, আমরা এর বিকাশ সাধন করতে পারিনি। আমরা বিচ্ছিন্ন। আমরা অনেকেই গ্রহণযোগ্য অনেক ভালো, ভালোই আছে, কিন্তু করতে পারিনি। পার্টিই বলেছে যে সাংস্কৃতিক জগতের মধ্যে থেকে মানুষের যে আসল চাহিদা বা মানুষের অনেক কিছু জিনিস যেটা মানুষের কাছে সরাসরি বলা যাচ্ছে সহজে না, পৌঁছানো যায়। সহজে পৌঁছানো যায়। এটা আমাদের মানে পার্টিতে বলা আছে। সহজে পৌঁছানোর রাস্তা হচ্ছে এটা। সেইভাবে এগোতে হবে। আর যেহেতু কমিউনিস্ট পার্টির একজন সামান্য কর্মী হিসাবে হওয়ার আগে থেকেই আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, সেজন্য এই ব্যাপারে আমি যুক্ত থেকে যাই। সব্যসাচী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। একদম। আর রামনগরের ভোটার, রামনগরের নির্বাচক যারা এইবারে বিধানসভা নির্বাচনে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে বলে দাও। সম্মানীয় সম্মাননীয় জনগণ, আমার রামনগর বিধানসভার সুজন সাথী বন্ধুগণ, সবাইকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আমি সব্যসাচী জানা, আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। মানুষের কাছে পৌঁছেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। সেক্ষেত্রে কত ভোট পেয়েছি, জামানত জব্দ হয়েছে সেটা বড় কথা না, কিন্তু মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি এবং মানুষের সাহায্য নিয়েই লড়াই করেছি। যেখানে মানে আমার বামপন্থী প্রার্থী হিসেবে আমার খরচের পরিমাণ ছিল যথেষ্ট কম, 4-5 লাখের মধ্যে আমাদের খরচ, সেটাও মানুষ দিয়েছে। তো আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা একটা কথাই আবেদন করব, আমাদের পার্টির পক্ষে এখানে প্রার্থী হবে 217 রামনগর বিধানসভা। মূলত বামফ্রন্ট সেই জোটবন্ধন, গোটবন্ধন, মহাজোট যাই করুক না কেন, রামনগর 217 বিধানসভায় সিপিএমের কাস্তে হাতুড়ি তারা প্রার্থী থাকবেন। কে প্রার্থী থাকবেন সেটা পার্টি ঠিক করবে। কারণ আপনারা জানেন পার্টি এখন তারুণ্যে ভরপুর, বয়সে একটু কম, এই সমস্ত নওজওয়ানদের নিয়ে এগোতে চাইছে। তাই আগামী দিনে আমাদের এই রামনগরে একজন সেই রকম একটা মানে সুন্দর মানসিকতার যুব হয়তো প্রার্থী হবে। যেই প্রার্থী হন, আমাদের পার্টি থেকে প্রার্থীটা বড় কথা নয়, আমাদের প্রতি কাস্তে হাতুড়ি তারা। এই কাস্তে হাতুড়ি তারাই ছাপ, মানে উন্নয়নের একটি ধাপ, আমাদের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের একটি ধাপ, এবং সেটাই আপনারা অনিবার্যভাবে করবেন। এই কারণে বর্তমান বাংলা অনেক পিছিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে। তাই আমরা বাংলা বাঁচাও যাত্রা আগামী 29শে ডিসেম্বর থেকে উত্তরবঙ্গ তুফানগঞ্জ থেকে শুরু করছি। আমাদের পার্টি করছে, শেষ করবে কামারহাটিতে 17ই ডিসেম্বর। আমরা তার মধ্যে আমরাও করব। তাই পিছিয়ে পড়বো না, এগিয়ে যাওয়ার জন্য বামপন্থীকে চাই। লাল সূর্যটা আমাদের দেখতে হবে, পিছিয়ে পড়ার জায়গা নেই। তাই আপনারা আগামী নির্বাচনে আমাদের পক্ষে থাকবেন, মানুষের পক্ষে থাকবেন, গরিব মানুষের পক্ষে থাকবেন, উন্নয়নের পক্ষে থাকবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন,
আর আরেকটা কথা বলতে হবে যে কমলেশের পাবলিক আড্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ। করুন, শেয়ার করুন, লাইক হ্যাঁ, করুন। আর যেটা না বললে নয়, আমার কমলেশ ভাই দীর্ঘদিনের পরিচিত, দীর্ঘদিনের বহু মানে সাংস্কৃতিক সাথী, এবং বলেছি, মানুষের কাছে বলেছি, এত সাংস্কৃতিক চেতনা সম্পন্ন, এত উন্নত সাংস্কৃতিক চেতনা সম্পন্ন, এটা আমাদের রামনগর থানায় মানে 10 জনের মধ্যে খুঁজলে তিনি অন্যতম। তা আজকের এই তার পাবলিক আড্ডা, এটা একটা ভালো লাগলো। এখানে বিজেপির পক্ষ থেকে এসছেন, টিএমসির পক্ষ থেকে এসছেন, আমিও সিপিএম পক্ষ থেকে এসেছি। তো আমাদের এই যে প্রচার বা এটাকে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন, আরো বেশি লাইক করুন, যার মধ্য দিয়ে পাবলিক আড্ডা আরো প্রসারিত হয়। আমার কমলেশ ভাই, কমলেশ দে একজন এখানকার সাথী, বন্ধু, মানুষের জন্য সে থাকে। তো সেটাকে আরো বাড়িয়ে তুলুন। সবাইকে অভিনন্দন, লাল সালাম, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সব। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক লাইক মনে থাকে যেন। হ্যাঁ। নমস্কার।